ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের এইচএস এক্সাম 2026-এর সেমিস্টার 3 আর বেশি দিন বাকি নেই। আমি আজ তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 3-এর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে থাকবে পাইথন প্রোগ্রামিং থেকে তুমি ঠিক কোনগুলো পড়লে একেবারে কমন পাবে, আমি সেগুলোই আলোচনা করব। চলো আমি মেন আলোচনায় আসছি, যেখানে পাইথন থেকে কোন বিষয়গুলোর উপর তুমি জোর দেবে এবং সেখান থেকে তুমি কমন কোশ্চেন পাবে। পাইথন প্রোগ্রামিং থেকে 25 মার্কসের এমসিকিউ থাকবে। আমি স্ক্রিনে যে বইটা তুলে ধরেছি সেটা তোমাদের সবচেয়ে বেশি পরিচিত বই, গুহপালের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। আমি এই বইয়ের পেজ নাম্বার ধরে ধরে তোমাদের বলে দেব যে কোন পেজগুলো ইম্পর্ট্যান্ট, এবং তোমরা পরীক্ষার আগে সেই পেজগুলো একটু ভালো করে পড়ে যাবে। এবং আমি এই পেজে কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আন্ডারলাইন করছি। দেখো, প্রথম এসছি প্রথম চ্যাপ্টারের প্রথম পেজে, যেখানে পাইথনের সম্বন্ধে ওভারভিউ আছে। তোমাকে কি পড়তে হবে? পাইথন প্রোগ্রাম কে আবিষ্কার করেছিল? গুইডো ভান রসম, এবং সেটা 1991 সালে। আর এবিসি এবং মডিউলার 3 এই দুটো ল্যাঙ্গুয়েজ নিয়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল। আমি যেখানে আন্ডারলাইন করছি, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা বইটা হাতের কাছে নাও এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা বইয়ে আন্ডারলাইন করো। নেক্সট আমি আসছি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জনপ্রিয় কেন। জাস্ট তোমরা এটা একটু রিডিং পড়ার মতো পড়ে নেবে। এবং পাইথনের আমরা এটা কিন্তু বলি, পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন ইন্টারপ্রিটার ইউজ করে। নেক্সট পরের পেজে এসেছি, পেজ নাম্বার 5, পাইথন খোলার পদ্ধতি। আমরা স্টার্ট মেনুতে যাব, তারপর কিন্তু পাইথন আইডিএলইতে ক্লিক করব। তো পাইথন আইডিএলই কি, এই আইডিএলইর কিন্তু ফুল ফর্মটা একটু ভালো করে পড়বে। যদি এমসিকিউ কোশ্চেন থাকে যে আইডিএলইর ফুল ফর্ম কি, তাহলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, এবং এটা পাইথন ইন্টারপ্রিটারের, এটা নাম হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার একটা। এবার পাইথনের পেজ নাম্বার 6, পাইথনের দুটো মোড আছে, একটা হচ্ছে এক্সিকিউশন মোড আর একটা এক্সিকিউশন মোড দুটো আছে, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। এইটা তোমরা দাগ দেবে, যেখানে কিন্তু আমরা কোনো প্রোগ্রামকে লিখতে পারি না, সেভ করতে পারি না, শুধু কমান্ডগুলো লিখে টেস্ট করতে পারি। এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। এটা হচ্ছে স্যান্ডউইচ মোডও বলে। আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড, যেখানে আমরা প্রোগ্রাম লিখি এবং আমরা প্রোগ্রামকে সেভ করি এবং আমরা প্রোগ্রামকে রান করতে পারি। তো এই দুটো মোড কিন্তু তোমরা পড়বে। নেক্সট আসছি, এখানে একটু হেজি এসছে, যে পরের পেজে আছে যে পাইথন ক্যারেক্টার সেট। পাইথনে কি আছে, যেমন নাম্বার আছে, অক্ষর আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, হোয়াইট স্পেস আছে এবং আদার ক্যারেক্টার সেট আছে। এবার পাইথন টোকেন কাকে বলে? টোকেন হচ্ছে কি, পাইথন টোকেন হচ্ছে সবচেয়ে ছোট অংশ, ক্ষুদ্রতম উপাদান যা ইন্টারপ্রিটারের কাছে অর্থ বহন করে। এবং টোকেন কি আছে, কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, লিটারেল আছে, অপারেটর এবং পাংচুয়েটার। বইয়ের পেজ নাম্বার আছে, তোমরা বই থেকে পড়ে নেবে। এবং এখানে পাইথনের 33 কিওয়ার্ডস আছে, এবং সেই কিওয়ার্ডগুলোর মধ্যে যেটা তোমরা খেয়াল করবে, ট্রু, ফলস এবং নান, এটাই শুধু শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, আর বাকিগুলো কিন্তু সব স্মল লেটার। এরপর আসছি আইডেন্টিফায়ার, পেজ নাম্বার 11। আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার হচ্ছে নেম। কাদের নাম? ভেরিয়েবল, ক্লাস, অবজেক্ট, অ্যারে, ফাংশান, এগুলোর নামকে আমরা আইডেন্টিফায়ার বলি। তো আইডেন্টিফায়ার আমরা যখন লিখব, আইডেন্টিফায়ারে যখন নাম দেব, তার কি বৈশিষ্ট্য থাকবে, কেন আমরা এটা পড়ব? কারণ কোশ্চেনটা থাকবে যে একটা নিচের কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার, তোমার 4টা অপশান থাকবে, তাহলে তুমি সে মতো করে বলতে পারবে যদি আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্যগুলো পড়ে নাও। নেক্সট আসছি এই এসকেপ সিকোয়েন্স, পাইথনের এসকেপ সিকোয়েন্স। কোনগুলো কি কাজ? ব্যাকস্ল্যাশ আর কি, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ ভি, ব্যাকস্ল্যাশ এন, এইগুলোর কাজ কি একটু তোমরা দেখে নাও। নেক্সট আসছি আর ভ্যালু এবং এল ভ্যালুর কনসেপ্ট। আর ভ্যালু এবং এল ভ্যালুর কনসেপ্ট এটা কিছুই না, যদি বলি এ ইজ ইকাল টু বি প্লাস সি, তাহলে বি প্লাস সিটা হচ্ছে আর ভ্যালু আর এটা হচ্ছে এল ভ্যালু। ইকুয়ালের বাম দিকে যেটা আছে সেটা এল, আর ডান দিকে যেটা আছে সেটা আর ভ্যালু, শুধু জাস্ট এইটুকু। এবার আসছি পাইথনের কমান্ড লাইন।
কমেন্ট লাইন কি? কমেন্ট লাইন যেটা হ্যাশ দিয়ে লেখা হয় সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর যেটা ট্রিপল ইনভার্টেড কমা মানে সিঙ্গেল ইনভার্টেড কমা 3বার দিয়ে লেখা হয় সেটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ব্যাস এইটুকুই, এই যে ইনলাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট। এরপর আসছি পাইথনের ডেটা টাইপ। এটা হচ্ছে পরের চ্যাপ্টারে চলে এলাম। পাইথনের ডেটা টাইপ কি? এইখানে নিউমেরিক ডেটা টাইপের আন্ডারে এটা বুলিয়ান আছে, একটু দেখে নেবে, ইন্টিজারের আন্ডারে নয়। তো বুলিয়ান, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স, স্ট্রিং, লিস্ট, টাপল, এটা সিকোয়েন্স টাইপ, সেট আর ম্যাপ। এই ডেটা টাইপগুলো আছে, এই ডেটা টাইপগুলোর নাম পড়বে। বুলিয়ানে যেমন ট্রু অ্যান্ড ফলস, আর কমপ্লেক্সে যেটা বলে সেটা হচ্ছে এ প্লাস বিজে হোয়ার জে ইকাল টু √(-1), এটা কমপ্লেক্স ডেটা টাইপ। আর এইখানে যেটা পড়বে নিউমেরিক ডেটা টাইপের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, এগুলো আছেই, ডিকশনারি থেকে আছে, কিন্তু আমি যেটা দিতে চাইছি সেটা হচ্ছে মিউটেবল আর ইমিউটেবল, এটা ইম্পর্ট্যান্ট। কোশ্চেনে কী থাকবে, নিচের কোনটি ইমিউটেবল ডেটা টাইপ বা নিচের কোনটি মিউটেবল ডেটা টাইপ, তাহলে তোমাকে কোনগুলো মিউটেবল আর কোনগুলো ইমিউটেবল সেগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। তাহলে মিউটেবল ডেটা টাইপ কোনগুলো? এটা হচ্ছে লিস্ট। মিউটেবল মানে যেটা চেঞ্জেবল, একটা লিস্ট, ডিকশনারি, সেট, ইউজার ডিফাইন ক্লাসেস, এগুলো হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। আর যে ডেটা টাইপগুলোকে পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে পেজ নাম্বার 27, সেটা হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। তো ইমিউটেবল ডেটা টাইপে যেটা আছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, স্ট্রিং অ্যান্ড টাপল। এই স্ট্রিংয়ের আন্ডারে টাপল আছে, এটা একটা এক্সাম্পল দিয়েছে, কিন্তু ডি এর পরে ই পয়েন্ট লিখে নিও, এটা হচ্ছে টাপল। টাপল কিন্তু ইমিউটেবল ডেটা টাইপ। তাহলে লিস্ট কিন্তু মিউটেবল, টাপল কিন্তু ইমিউটেবল। নেক্সট, মিউটেবল ইমিউটেবলের পার্থক্য দেওয়া আছে, তোমরা আরেকটু বেশি জানতে চাইলে এটা পড়ে নিতে পারো। এইবার পাইথন অপারেটর, পরের চ্যাপ্টারে চলে এসেছি। পাইথন অপারেটর চ্যাপ্টার 3 যেটা। পাইথন অপারেটর হচ্ছে অনেকগুলো অপারেটর আছে, অ্যারিথমেটিক আছে, রিলেশনাল আছে, লজিক্যাল আছে, অ্যাসাইনমেন্ট, আগমেন্টেড অ্যাসাইনমেন্ট, আইডেন্টিটি এবং মেম্বারশিপ। তোমরা কোনটা জোর দেবে? অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে দেখো, আমি যেটাকে ইম্পর্ট্যান্ট বলে মনে করেছি সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর মানে দুটো হয়, একটা ইউনারি মাইনাস আর একটা ইউনারি প্লাস। তো ইউনারি অপারেটর কাকে বলে? যে অপারেটরের একটা অপারেন্ড আছে, যেমন ধরো -5, সেটাকে বলছি আমরা ইউনারি অপারেটর, বা +7, এটাকে বলছি আমরা ইউনারি অপারেটর। তো আরেকটা আছে বাইনারি অপারেটর। এই বাইনারি অপারেটরগুলোর মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, ফ্লোর ডিভিশন এবং এক্সপোনেন্ট, এগুলো আছে। এইবার আরেকটা এখানে ইম্পর্টেন্ট হবে, যেটা হচ্ছে ফ্লোর ডিভিশন, ডবল স্ল্যাশ। এই ডবল স্ল্যাশ আর সিঙ্গেল স্ল্যাশ, সিঙ্গেল স্ল্যাশ হচ্ছে ইন্টিজার ডিভিশন, ডবল স্ল্যাশ হচ্ছে ফ্লোট ডিভিশন, মানে শুধু সিঙ্গেল স্ল্যাশ যেটা সেটা ফ্লোটিং পয়েন্ট ডিভিশন, আর ডবল স্ল্যাশ যেটা সেটা হচ্ছে কিন্তু ইন্টিজার ডিভিশন, অর্থাৎ ইন্টিজার পার্টটাকেই নেবে, আর পার্সেন্টেজ মানে যেটা রিমাইন্ডার আছে সেটা পাওয়া যাবে। এইগুলো কিন্তু পড়বে। কিন্তু আমি আরেকটা পয়েন্ট যেটা দিয়েছি, লজিক্যাল অপারেটর তো পড়বেই, এই অপারেটর চ্যাপ্টারকে সবগুলো পড়বে, কিন্তু কোনটার উপর জোর দেবে? এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এই আইডেন্টিটি অপারেটর হচ্ছে, এইটা নিয়ে কিন্তু অ্যাসারশন রিজনিংয়ের কোনো কোশ্চেন থাকতে পারে। বা এই ইজ অপারেটরটা কি, ইজ অপারেটরটা কি সেটা হচ্ছে এইখানে দেখাবে। যদি এক্স ইজ ওয়াই ট্রু হয়, তাহলে এক্স এবং ওয়াই একই অবজেক্টকে নির্দেশ করে বা একই মেমোরি পজিশানকে দেখায়। এইটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট আসছি এই আইডেন্টিটি অপারেটরের কিছু এক্সাম্পল। যেমন আমি লিখছি, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, =400, b=400। যদি বলতো এ ইজ বি, তাহলে আউটপুট কিন্তু ট্রু দেখাতো। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, ট্রু, এই যে আমি ক্যাপিটাল টি লিখেছি আর স্মল টি দিয়ে ট্রু লিখছি, এই দুটো কিন্তু আলাদা। এটা কিন্তু কিওয়ার্ড, আর এটা কিন্তু একটা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ হতে পারে, এটা কিওয়ার্ড নয়। তো সবসময় কিন্তু বুলিয়ান যে রিটার্ন করবে সেটা কিন্তু ক্যাপিটাল টি বা ক্যাপিটাল ফলস, এফটা ক্যাপিটাল। এইখানে এইটা হতে পারে। আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা একটু ভালো করে দেখো। একটা লিস্ট আছে a = 2, 3, 4। তো বি অ্যাজ এ অ্যাসাইন টু বি, যদি লিখি বি ইজ এ, তাহলে এটা কিন্তু ট্রু। নেক্সট, এইখানে একটা এক্সেপশান আছে। আমি বি লিস্টটাকে এভাবে বানালাম যে বি = লিস্ট এ, অর্থাৎ এ লিস্টকে আমি লিস্ট ফাংশন দিয়ে বি লিস্ট বানালাম। এবার তখন যদি এ ইজ বি লিখি,
তাহলে কিন্তু সেখানে ফলস আসবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা এমসিকিউতে থাকতে পারে। নেক্সট যেটা আর একটা ভালো করে করবে সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর ইন আর নট ইন, যে ভ্যালুটা ওই সিকোয়েন্সের মধ্যে আছে কিনা, কোনো স্ট্রিংয়ের মধ্যে বা কোনো লিস্টের মধ্যে আছে কিনা। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এ ইকাল টু একটা লিস্ট আছে, বি ইকাল টু 4, তো এ লিস্টের মধ্যে 4 আছেই, তাহলে আমি যদি বলি বি ইন এ, তাহলে কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে, কারণ বি এর মধ্যে আছে। আর বি নট ইন এ করলে ফলস ভ্যালু রিটার্ন করবে। ঠিক একটা স্ট্রিংয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে এই কম বলে এই যে একটা সাবস্ট্রিং নিয়েছি, এটা এর মধ্যে আছে কিনা, এটা আছে, তাই ট্রু ভ্যালু রিটার্ন করবে। নেক্সট আসছি পর্ব 4-এ, এইটা খুব খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন হবেই, অপারেটর প্রিসিডেন্স। এইখানে বলবে যে অপারেটর প্রিসিডেন্স রুল অনুযায়ী নিচের অপারেটরগুলোকে সাজালে কি হবে। ধরো 4খানা অপারেটর দেওয়া থাকলো, এবার 4টে অপশান দেওয়া থাকলো, কোনটার পর কোনটা হবে। তাহলে অপারেটর প্রিসিডেন্স মানে কোন অপারেটরের প্রায়োরিটি সবার আগে, সেটাই বলছি অপারেটর প্রিসিডেন্স। এখানে ফার্স্ট ব্র্যাকেটের প্যারেন্থিসিসের প্রিসিডেন্স আগে, তোমরা কিন্তু বইয়ে এটা পড়ে নেবে। নেক্সট আসছি আর টাইপ কনভার্সন, পেজ নাম্বার 48। টাইপ কনভার্সন দু রকমের হয়, একটা হচ্ছে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট। কিভাবে মনে রাখবে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কি? এক্সপ্লিসিট মানে এক্সটার্নাল, মানে কি, যেখানে প্রোগ্রামার বা ইউজার তার পছন্দ মতো টাইপ কনভার্সন করে নিতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে এক্স ইকাল টু 1 2 3, এটা কিন্তু স্ট্রিংয়ে আছে, কারণ ডবল ইনভার্টেড কমা দেওয়া আছে। তো ওয়াই ইকাল টু আইএনটি এক্স, তাহলে এখানে কিন্তু ওয়াইয়ে এক্সের ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করে রেখে দিয়েছি। প্রিন্ট ওয়াই 1 2 3 দেখাচ্ছে। আমি যদি প্রিন্ট করতাম টাইপ ওয়াই, তাহলে কিন্তু ক্লাস আইএনটি বলে দেখাতো। তাহলে এটা কিন্তু আমরা প্রোগ্রামার, আমরা জোর করে কনভার্ট করেছি, আমরা নিজেরা ফাংশন ইউজ করে কনভার্ট করেছি, তাই এক্সটার্নালি কনভার্ট মনে করো, এক্সটার্নাল যারা কনভার্ট করছে সেটাকে বলছি এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে যেটা অটোমেটিক্যালি ইন্টারনালি কনভার্ট হয়ে যাচ্ছে, পেজ নাম্বার 49। এগুলো কিন্তু পরীক্ষায় একদম আসবেই, তোমরা এগুলো পড়ে যাবে, ভালো করে পড়বে। ইমপ্লিসিট কনভার্সন মানে কি, কোনো অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে, এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 4.5, তাহলে সাম ইকাল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে সামের ভ্যালু কিন্তু 9.4, অর্থাৎ সামের ভ্যালু কিন্তু প্রোগ্রাম অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট করে দিয়েছে। অথচ কিন্তু সামের ভ্যালু, কারণ এক্সের ভ্যালু 5 আর ইন্টিজার ওয়াই ছিল, তাই ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, এটা প্রোগ্রামের ভেতর থেকে কনভার্ট হয়ে গেছে। নেক্সট আসছি পেজ নাম্বার 50। কনসোলটা কি? হোয়াট ইজ কনসোল? কিছুই না, কনসোল থেকে ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো। আমরা ইনপুট ফাংশান যেটা, সেটাকে বলছি আমরা ইনপুট ফাংশান ইউজ করে যে ডেটাটা নিই সেটাকেই বলছি কনসোল, এবং প্রিন্ট ফাংশান যেটা ইউজ করে আমরা আউটপুট দেখতে পাই সেটাকেই বলছি কনসোল। এটাই কনসোলের ইনপুট আউটপুট ফাংশান, এই দুটোই, ইনপুট অ্যান্ড প্রিন্ট, আর কিছুই না। এইবার পেজ নাম্বার 51-এ চলে আসো, টাইপ অফ এরর্স। কত ধরনের এরর আছে? একটা সিনট্যাক্স এরর, যদি আমি সিনট্যাক্স ভুল লিখি তাহলে সিনট্যাক্স এরর আসবে। আর একটা লজিক্যাল এরর, এই লজিক্যাল এরর কিন্তু ভুল দেখাবে না, কিন্তু ভুল আউটপুট দেখা যাবে, সেটাই হচ্ছে লজিক্যাল এরর। আর একটা রান টাইম এরর, প্রোগ্রাম রান করতে যদি ডিভিশন বাই 0 আসে তাহলে সেটা কিন্তু রান টাইম এরর। এই 3 ধরনের এরর, ঠিক এই 3 ধরনের এরর, তাদের এক্সাম্পল কখন হয় এইটা একটু তোমরা দেখে নিও, তো এমসিকিউ আসতে পারে। এবার পরের চ্যাপ্টার পর্ব 5-এ চলে এলাম, ফ্লো অফ কন্ট্রোল। ফ্লো অফ কন্ট্রোল হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল, মানে যেখানে প্রোগ্রামটা স্টার্ট এবং এন্ড হবে, পরপর এক্সিকিউট হবে, রিড এক্স হবে, রিড ওয়াই হবে, সাম এক্স প্লাস ওয়াই, প্রিন্ট সাম, পরপর এক্সিকিউট হয়েছে, এটাকে বলছি সিকোয়েন্সিয়াল। শুধু জাস্ট নামগুলো মনে রাখো এবং এই স্ট্রাকচারটা মনে রাখো। এগুলো হয়তো ডায়াগ্রামের কোশ্চেন আসতে পারে, যেরকম ডায়াগ্রাম দিয়ে বললো এটা কোন ধরনের কন্ট্রোল। তারপরে দেখো কন্ডিশনাল বা সিলেকশান কন্ট্রোল। একটা প্রশ্ন আসতে পারে, এই যে কন্ডিশনাল বা সিলেকশান কন্ট্রোলের কটা ইনপুট আছে, কটা আউটপুট আছে। এই কন্ডিশান চেকিংয়ের ইনপুট আসছে একটা, আর দুটো আউটপুট আছে, একটা ট্রু একটা ফলস। এবং এইখানে ট্রুর জন্য ট্রু ব্লকের স্টেটমেন্ট এক্সিকিউট হবে,
ফলস হলে ট্রু ব্লকের স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, ফলস ব্লকের স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং প্রোগ্রাম কন্ডিশন এক্সিকিউট করার পর পরের স্টেপে চলে যাবে, পরের স্টেটমেন্টে চলে যাবে। এটা হচ্ছে কন্ডিশনাল বা সিকোয়েন্সিয়াল বা ব্রাঞ্চিং। নেক্সট 3 নম্বর যেটা আছে সেটাকে বলছি আমরা ইটারেটিভ বা রিপিটেশন। এই ইটারেটিভ বা রিপিটেশন এটাকেই আমরা লুপ বলছি। পাইথনের লুপ কত ধরনের? পাইথনের লুপ কিন্তু 2 ধরনের আছে। আর এই লুপে যে ভেরিয়েবলটা ইউজ হয় সেটাকে বলা হয় লুপ কন্ট্রোল ভেরিয়েবল। পাইথনের লুপ হচ্ছে একটা হচ্ছে ফর লুপ এবং আরেকটা হচ্ছে হোয়াইল লুপ। এই 2 ধরনের শুধু লুপ ইউজ হয়, আর কোনো কিন্তু লুপ ইউজ হয় না। এবার ইন্ডেন্টেশন মানে কি? ইন্ডেন্টেশন হচ্ছে একটা স্পেস, যেটা হোয়াইট স্পেস, যেটা প্রোগ্রামের শুরু থেকে যেটা কতগুলো কলামকে ছেড়ে দেওয়া হয়। এই যে এখানে পরিষ্কার ইন্ডেন্টেশনের ছবি আছে। ইন্ডেন্টেশন কি এটা একটু দেখে নেবে, যেটা কোড ব্লককে রিপ্রেজেন্ট করে। তারপর আসছি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কি? ইফ, ইফ এলস এবং ইফ এলিফ, এইগুলোকে বলছি কন্ডিশনাল স্টেটমেন্ট। এগুলো একটু ভালো করে পড়ে নেবে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন হতে পারে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুটো, একটা ব্রেক পেজ নাম্বার 69 এবং পেজ নাম্বার 70-তে আছে কন্টিনিউ। আমি কন্টিনিউটা এখানে দেখালাম না, শুধু ব্রেকটা দিলাম, তোমরা কন্টিনিউটা 70 পেজে পড়ে নিও। ব্রেক মানে কি? যখনই ব্রেক স্টেটমেন্ট পাবে তখন কিন্তু প্রোগ্রাম থেকে এক্সিট করে যাবে, বা লুপ থেকে, প্রোগ্রাম না, লুপ থেকে এক্সিট করে যাবে। আর যখন কন্টিনিউ স্টেটমেন্ট পাবে তখন লুপের কিছুটা পার্ট বাদ দিয়ে লুপটা কন্টিনিউ হবে। নেক্সট আসছি পেজ নাম্বার 81-এ, একদম সরাসরি আমি 81-এ চলে আসছি। এখানে স্ট্রিং অপারেশন। তুমি যদি স্ট্রিং থেকে কিছুই না পড়ো তাহলে 81 পেজটা একটু পড়ে যাবে। কি আছে? স্ট্রিং কনক্যাটিনেশন। দুটো স্ট্রিংকে যোগ করার জন্য প্লাস সিম্বল আমরা ইউজ করি, প্লাস অপারেটর। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, এতে হ্যালো, বিতে ওয়ার্ল্ড, এ প্লাস বি হ্যালো ওয়ার্ল্ড। আর হচ্ছে স্ট্রিং রিপিটেশন। রিপিটেশন মানে কি? যে স্ট্রিংটা কতবার রিপিট হবে। এ নামে একটা ভেরিয়েবলে, পাইথন নামে একটা স্ট্রিং রেখেছি এ স্টার 3, তাহলে রিপিটেশন অপারেশনটা হচ্ছে স্টার। রিপিটেশনের জন্য যে অপারেটেশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, অপারেটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টার। তাহলে এ স্টার 3 এই পাইথন লেখাটা 3 বার আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয় রিপিটেশন, না হলে কনক্যাটিনেশন, পরীক্ষায় আসবে, তোমরা একটু দেখে নিও। এইবার আরেকটা আছে, এই পেজেই 3টে কিন্তু আরও ইম্পর্ট্যান্ট, আমি তাই পেজটা দিয়েছি, মেম্বারশিপ অপারেটর। একটা স্ট্রিংয়ের মধ্যে একটা লেটার আছে কি না। এইখানে রবীন্দ্রনাথ বলেছে আর, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো KOL KATA, আমি যদি বলি এ ইন কলকাতা, কলকাতা নামে একটা স্ট্রিং ধরলাম, তাহলে কিন্তু এটা তোমরা হয়তো অনেকেই ট্রু লিখে দিয়ে আসবে, এটা কিন্তু ফলস হবে। কেন ফলস হবে? কেন? কারণ পাইথন কিন্তু কেস সেন্সিটিভ। ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু আলাদা, স্মল এর অ্যাস্কি ভ্যালু আলাদা। যদি এখানে স্মল এ থাকতো, স্মল এ ইন কলকাতা, তাহলে কিন্তু এটা ট্রু হতো। তো তোমরা কিন্তু এই এক্সেপশানগুলো একটু ভালো করে দেখবে। এই পেজের মধ্যে যে 3টে বললাম, পেজ নাম্বার 81, তোমরা দেখে রেখো, এখান থেকে একটা প্রশ্ন হবেই হবে। নেক্সট স্ট্রিং স্লাইসিং, পেজ নাম্বার 82। স্ট্রিং স্লাইসিং থেকে কোশ্চিন আসবেই। স্ট্রিং স্লাইসিং করতে গেলে আমাকে ইন্ডেক্সিং দেখতে হয়। ফরওয়ার্ড ইন্ডেক্সিং তোমরা সবাই জানো 0 দিয়ে শুরু, এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং -1 দিয়ে শুরু। কোশ্চিন হতে পারে ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ের স্টার্টিং ভ্যালু কী আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ের স্টার্টিং ভ্যালু কোনটা। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝে গেছো, লিখতে পারবে। ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং ডান দিক থেকে শুরু হয় এবং তার স্টার্টিং ভ্যালু -1। ফরওয়ার্ড ইন্ডেক্সিং লেফট সাইড থেকে শুরু হয়, স্টার্টিং ভ্যালু 0। নেক্সট এইখানে স্লাইসিংয়ের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো তোমরা আশা করি এতদিনে পড়ে নিয়েছো। স্টেপ ভ্যালু কি, যদি আমি কোনো না ভ্যালু দিই, স্টেপ ভ্যালু দিই বা কোনো না ভ্যালু দিই, তাহলে কি হবে। ধরো এরকম দিলাম এক্স একটা কোলন, তাহলে কি হবে, ওই স্ট্রিংটাই প্রিন্ট হবে। যদি লিখি এক্স দুটো কোলন তারপর -1, তাহলে কি হবে, স্ট্রিংটা রিভার্স অর্ডারে প্রিন্ট হবে। এগুলো তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো, বইয়ে আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এইবারে রেঞ্জ ফাংশান, পেজ নাম্বার 84, তোমরা একটু রেঞ্জ ফাংশান একটু পড়বে। হ্যাঁ, রেঞ্জ ফাংশানটা আমি আগের চ্যাপ্টারে বলতে ভুলে গেলাম।
তো তোমরা রেঞ্জ ফাংশানটা যেখানে পাবে, রেঞ্জটা আমি বলে দিই যে রেঞ্জ স্টার্ট কমা এন্ড কমা স্টেপ। আমরা স্টেপ ভ্যালু যদি না দিই তাহলে ডিফল্ট স্টেপ ভ্যালু 1, আর এন্ড ভ্যালুটা যেটা দেব, স্টার্ট ভ্যালু শুরু হবে যে ভ্যালুটা দিলাম, ধরো 5,10, তাহলে কিন্তু 5 থেকে 9 অবধি ইন্ডেক্স অবধি যাবে, আর ডিফল্ট স্টেপ ভ্যালু 1। যদি রেঞ্জের কোনো ভ্যালু না দিই, যেমন এখানে লিখেছে রেঞ্জ লেন str, তাহলে 0 থেকে শুরু হবে এবং এই স্ট্রিংয়ের লেন্থের আগের ভ্যালু অবধি যাবে। তো এখানে এটাকে প্রিন্ট করেছে। এবারে পাইথনের কিছু বিল্ড ইন মেথড আছে, অনেকগুলো আছে। আমি তোমাদেরকে জাস্ট এই 84 পেজে দেখিয়েছি লেন ফাংশান। এই লেন ফাংশান মানে এই স্ট্রিংটার লেন্থ জানতে ব্যবহার করা হবে, এবং আরও কিছু ফাংশান আমি তোমাদের দিয়েছি, ক্যাপিটালাইজ, টাইটেল কেস। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট মনে করো, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ডে টাইটেল কেস যেমন তাই লোয়ার ফাংশান কি, আপার ফাংশান কি, কাউন্ট কি, ফাইন্ড ফাংশান কি, আমি এগুলো দিয়েছি। কিন্তু তোমরা যদি কিছু না পড়ো তাহলে এগুলোই পড়ে যাও, হয়তো পেয়ে যাবে দু একটা হয়তো পাবে। কিন্তু আমি আশা করব তোমরা স্ট্রিংয়ে যতগুলো ফাংশান আছে সেই ফাংশানগুলো পড়বে। এরপর আমি আসছি লিস্ট থেকে কি পড়বে। পাইথনের লিস্ট কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেকগুলো ফাংশান আছে এবং লিস্টের স্লাইসিং বা ইন্ডেক্সিং পুরোটা কিন্তু স্ট্রিংয়ের মতোই। তো এখানে লিস্ট বা তালিকা কি, সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আমরা লিস্টকে কতভাবে তৈরি করতে পারি আগে সেটা দেখো। তো লিস্টকে আমরা কতভাবে তৈরি করতে পারি, আমরা লিস্ট ফাংশান ইউজ করে তৈরি করতে পারি, বা ধরো এরকম লিখতে পারি, লিস্ট ফাংশান ইউজ করলাম, এল ইকাল টু লিস্ট ফাংশান, একটা ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি হলো। বা আমরা যদি এল ইকাল টু একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু আর শেষ করে দিই, তাহলেও কিন্তু একটা ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি হয়ে যাবে। এভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। এবার লিস্ট স্লাইসিং কি, তো লিস্ট স্লাইসিং একটু আগেই আমি তোমাদেরকে স্ট্রিং স্লাইসিং যেটা বলেছিলাম, স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, সেগুলো সব বলেছিলাম, স্টপ ভ্যালু, সেই জায়গায় স্লাইসিং করা হয়, তোমরা এটা দেখে নেবে। আর এটা স্লাইসিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লিস্টের লুপ ব্যবহার করে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি বা কাজ করতে পারি সেটা তোমরা দেখবে। হোয়াইল লুপ আর ফর লুপ, দুটো লুপ আছে। পাইথনের লিস্টে বিল্ড ইন ফাংশান, এই লিস্টের যে বিল্ড ইন ফাংশানগুলো আছে এগুলো তোমরা দেখবে। এবং লিস্টের স্ট্রিংয়ের যে মেথডগুলো বলেছিলাম, যে লিস্টেরও তাই, কনক্যাটিনেশান প্লাস চিহ্ন দিয়ে, লিস্ট রিপিটেশান স্টার দিয়ে, এবং মেম্বারশিপ অপারেশান চেক সেটাও ইন এবং নট ইন দিয়ে। এই তিনটে কিন্তু লিস্টের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু এটা একটু পড়বে। তো এবারে লিস্টের এক্সটেন্ড ফাংশান, আর একটা এক্সটেন্ড ফাংশান আছে যে মেথডটা ব্যবহার করে শুধুমাত্র একটা উপাদান অ্যাড করা যেতে পারে, লিস্ট এক্সটেন্ড ফাংশান। পাইথনের লিস্টের এক্সটেন্ড ফাংশান ব্যবহার করে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট যুক্ত করে দেওয়া যেতে পারে, বা মোর দ্যান ওয়ান এলিমেন্ট অ্যাড করা যেতে পারে। কিন্তু অ্যাপেন্ড ফাংশান ব্যবহার করে আমরা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট অ্যাড করতে পারি। এই এক্সটেন্ড আর অ্যাপেন্ড ফাংশানের মধ্যে ডিফারেন্সটা কিন্তু তোমরা একটু পড়বে। আর লিস্টের যতগুলো ফাংশান আছে তোমরা সবগুলো একটু ভালো করে পড়বে, খুব যে কঠিন তা নয়, লিস্ট ফাংশানগুলো কিন্তু তোমরা দেখে যাও। এরপর আমি আসছি পরের চ্যাপ্টার, পাইথন মডিউল। তোমাদের মডিউল কিন্তু একটা পাইথন ফাইল, যার এক্সটেনশান .py। আমি শুরুতে একটা কথা বলতে ভুলে গেছি, পাইথন প্রোগ্রামিংয়ের এক্সটেনশান কি, ফার্স্ট পেজেই ছিল, আমি ওটা বলতে ভুলে গেছি, তোমরা পড়ে নেবে। .py হচ্ছে পাইথনের এক্সটেনশান। আর আমরা মডিউল কেন ব্যবহার করব, এই পয়েন্টগুলো পড়বে, মডিউল কেন আমরা ব্যবহার করব। নেক্সট আসছি পাইথন মডিউল আমরা কিভাবে ইম্পোর্ট করব। বইয়ের দুরকম পদ্ধতি দেওয়া আছে, আমি আরেকটা বলে দিচ্ছি কি আছে, ইম্পোর্ট মডিউল নেম। যেমন ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করতে গেলে ইম্পোর্ট ম্যাথ, আরেকটা আছে ফ্রম মডিউল নেম ইম্পোর্ট ফাংশন অর ভেরিয়েবল। আমরা পার্টিকুলার কোনো ফাংশানকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি, আর অন্য কোনো ফাংশান নয়, তাহলে শুধু ফ্রম মডিউল নেম ইম্পোর্ট ফাংশান বা ভেরিয়েবলের নাম, এভাবে আমরা করতে পারি। এটা হলো। আরেকটা আমরা এলিয়াস ইউজ করতে পারি, যেমন আমরা লিখতে পারি ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম, এভাবে আমরা করতে পারি। এবার লিখতে পারি m.py,
তাহলে এইটা যদি করি তাহলে এক্স ইকাল টু এম ডট পাই, তারপর বললাম প্রিন্ট এক্স, তাহলে কিন্তু আমরা পাইয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট দেখতে পাবো। তো এখানেও আমরা এটা অ্যালিয়াস ব্যবহার করে করতে পারি, যেটা বইয়ের নেই কিন্তু হয়তো পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু এটা খেয়াল করো। তাহলে এই 3 রকমভাবে আমরা পাইথনের মডিউলকে ইম্পোর্ট করতে পারি। তো তোমাদের বইয়ে আছে 3টা মডিউল, একটা হচ্ছে ম্যাথ মডিউল, আরেকটা হচ্ছে র্যান্ডম মডিউল। ম্যাথ মডিউল কিভাবে ইম্পোর্ট করি এবং পাই কিভাবে ইউজ করি বা সাইন কস ট্যান কিভাবে ইউজ করি সেটা তোমরা দেখে নেবে। এটা হচ্ছে পেজ নাম্বার 119 থেকে শুরু হয়েছে, 120-তে আছে। এবার র্যান্ডম মডিউলটা আমার মনে হয়েছে এটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চিন আসবে, তাই আমি তোমাদের সামনে র্যান্ডম মডিউলটা তুলে ধরেছি। এটা পেজ নাম্বার 124। র্যান্ডম মডিউলে 3টে ফাংশন ইউজ করা হয়, একটা হচ্ছে র্যান্ডম। তাহলে প্রথমে আমাকে ইম্পোর্ট র্যান্ডম করতে হবে। এখানে র্যান্ডম ফাংশনের সিম্বলটা দিয়েছিল, আমি কেটে দিয়েছি। তাহলে এখানে এই এক্সাম্পলটাতে ঠিকঠাক দেওয়া আছে, ইম্পোর্ট র্যান্ডম প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডম ফাংশান। তাহলে এই র্যান্ডম ফাংশান কী করে, 0.0 থেকে 1.0-র মধ্যবর্তী ফ্র্যাকশনাল ভ্যালু রিটার্ন করে। অর্থাৎ এখানে শুধু ফ্র্যাকশান ভ্যালু রিটার্ন করবে র্যান্ডম ফাংশান। দেখো আউটপুট কিন্তু সব ফ্র্যাকশান ভ্যালু রিটার্ন করেছে। র্যান্ড ইন্ট মানে কি, নামের ক্ষেত্রেই বুঝতে পারছো, এখানে কিন্তু শুধু ইন্টিজার ভ্যালুই রিটার্ন করবে। আমরা একটা রেঞ্জ দিয়ে দিয়েছি 1 থেকে 10, তাহলে 10 রিটার্ন করেছে। তো 1 থেকে 10 আবার যখন প্রিন্ট করেছি 8 রিটার্ন করেছে। তো এভাবে আরেকটা আছে র্যান্ড রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে কিছু লিস্ট রিটার্ন করবে। এখানে লিস্ট অফ ভ্যালু, এখানে আমি জাস্ট লাস্টের এক্সাম্পলে চলে যাচ্ছি। উদাহরণ 4, ইম্পোর্ট র্যান্ডম ডট রেঞ্জ রেট 10 ফর আন্ডারস্কোর ইন রেঞ্জ 4, অর্থাৎ 4টে ভ্যালু দেবে 1 থেকে 10-এর মধ্যে। দেখো 6, 4, 5, 8 এই 4টা ভ্যালু দিয়েছে এবং সেটা একটা লিস্ট, আমরা এই পুরোটাকে লিস্ট বানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে র্যান্ডম ফাংশান। র্যান্ডম মডিউলের 3টে ফাংশান খুব ভালো করে পড়বে, যে কোনো একটা ফাংশান পরীক্ষায় আসতে পারে। এবং আমার সম্ভবত মনে হচ্ছে শুধু র্যান্ডম ফাংশানটা কি, র্যান্ডম ফাংশান ইউজ করলে তার আউটপুট 3টে দিয়ে দিল, বললো র্যান্ডম ফাংশান ইউজ করলে পসিবল আউটপুট কী হবে। দুটো ইন্টিজার ভ্যালু দিল, ধরো এরকম দিল 0.75, তারপর এতে বিতে ধরো লিখলো 75, সিতে লিখলো 75 বা 72.75। তাহলে শুধু যদি র্যান্ডম ফাংশান ইউজ করি তাহলে কিন্তু 0.75 আসবে, আর সিতে দিল নান অফ দিস। তাহলে 0.75 কেন আসবে, তার কারণ হচ্ছে 0.75 হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু। নেক্সট আসছি স্ট্যাটিস্টিক্যাল মডিউল। এখানে 3টে ফাংশান ইউজ করব আমরা, মিন, মিডিয়ান এবং মড। এই মডিউলগুলোকে ইউজ করতে গেলে সবগুলোকেই কিন্তু ইম্পোর্ট করতে হবে আগে। ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স, তারপর মিন ইকাল টু স্ট্যাটিস্টিক্স ডট মিন লিস্ট। তো মিন, মিডিয়ান এবং মোড এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে, এবং এটা তোমরা জানোই নিশ্চয়ই এগুলোর কাজ কি, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। মিডিয়ান মানে মাঝের ভ্যালুটা পাওয়ার জন্য, আর মোড মানে ফ্রিকোয়েন্সি, মানে কত বার আছে সেটা পাওয়ার জন্য। যেমন লিস্ট 5, 6, 5, 7, 5, 5, এখানে যদি আমরা মোড দিই তাহলে 5 দেখাবে, কারণ 5টাই বেশিবার এখানে আসছে। নেক্সট আসছি যে র্যান্ডম এবং র্যান্ড ইন্ট ফাংশানের মধ্যে ডিফারেন্স, এটা তোমরা পড়ে রাখবে এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। পরে আসছি একটা ফাংশান চ্যাপ্টার আছে তোমাদের। ফাংশান কি, ফাংশান মানে কিছু কোড ব্লক যা কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, এইটা পড়বে, এইটা পড়ে রাখবে, এটা এমসিকিউর কোশ্চেন হতে পারে। ফাংশানটা কি, একটা প্রোগ্রামের কোড ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, একই কোডকে বারবার লেখার প্রয়োজন হয় না, আমরা শুধু জাস্ট ফাংশানটাকে কল করব। তাহলে ফাংশানের দুটো পার্ট আছে, ফাংশান কল, ফাংশান ডেফিনেশন। তো ফাংশান ডেফিনেশন করার জন্য আমাকে কিন্তু এই যে ফাংশানের প্রয়োজনীয়তা এটা লিখবে। ফাংশান ডেফিনেশন করার জন্য যে কিওয়ার্ডটা ইউজ হয় এটা হচ্ছে ডেফ। আমার মনে হচ্ছে হয়তো এটা এমসিকিউতে আসতে পারে, যে ফাংশান ডিফাইন করার জন্য কোন কিওয়ার্ড ইউজ করা হয় সেটা হচ্ছে ডেফ। এবার টাইপ অফ ফাংশান, এই যে বিল্ড ইন ফাংশান, এতক্ষণ সব বিল্ড ইন ফাংশান নিয়ে আলোচনা করেছি। এই লিস্ট আর স্ট্রিংয়ে যতগুলো ফাংশান আছে সব বিল্ড ইন ফাংশান। আর একটা হচ্ছে মডিউল ওয়েস ডিফাইন করা ফাংশান। মডিউলে যে ফাংশানগুলো ডিফাইন করা আছে সেই ফাংশানগুলো ইউজ করতে গেলে মডিউলকে ইম্পোর্ট করতে হবে। তারপর আছে কি ব্যবহারকারী দ্বারা সংজ্ঞায়িত ফাংশান বা ইউজার ডিফাইন ফাংশান। এই ইউজার ডিফাইন ফাংশানকে ডিফাইন করতে গেলে ডেফ কিওয়ার্ডটা ইউজ করব। এবং ইউজার ডিফাইন ফাংশান যেটা আছে সেটার প্যারামিটার আর্গুমেন্ট যেগুলো ইম্পর্ট্যান্ট পোর্শন আমি সেগুলো বলে দিচ্ছি। দেখো এখানে মডিউলে ইউজার ডিফাইন ফাংশানে আমি চলে এসেছি। ইউজার ডিফাইন ফাংশানে যে ডেফ কিওয়ার্ড ইউজ করেছে
এবং ফাংশন কল কোথা থেকে হয়? প্রোগ্রামের মেন পোর্শন থেকে ফাংশন কল হয়। ফাংশন কলের সময় আমরা যে প্যারামিটারগুলো ইউজ করি, এই যে এখানে লিখছে ফাংশন কল ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, এই প্যারামিটারগুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়াল প্যারামিটার বলি। আর ফাংশন ডেফিনেশানে যে প্যারামিটারগুলো আমরা যদি কখনো ইউজ করি, তাহলে সেই প্যারামিটারগুলো আমরা ফর্মাল প্যারামিটার বলি। এইটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এটা ফর্মাল প্যারামিটার কোনটা আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে বলছি ফর্মাল প্যারামিটার অর আর্গুমেন্ট। আর ফাংশন কল যেখানে সেই ফাংশন কল এখান থেকে হয়েছে a, b, তাহলে এইখানটাকে বলছি আমরা কিন্তু এটাকে বলছি অ্যাকচুয়াল প্যারামিটার অর আর্গুমেন্ট। এইটা ভালো করে তোমরা করবে। পজিশনাল বা অবস্থানগত প্যারামিটার কি? এখানে দেখো ABC তিনটা ডেফিনেশানে পজিশান আছে। এইখানটা 2, এখানে ফাংশন কল হচ্ছে 2টা এতে অ্যাসাইন হবে, 3টা বিতে অ্যাসাইন হবে এবং 4 সিতে অ্যাসাইন হবে। এটাকে বলছি আমরা পজিশনাল প্যারামিটার। নেক্সট আসছি এখান থেকে পজিশনাল প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার এবং কিওয়ার্ড প্যারামিটার, কিওয়ার্ড আর্গুমেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার ডিফল্ট আর্গুমেন্ট কি? যে ABC4, এই যে ডিফল্ট আর্গুমেন্ট যেটা বলছি সবার কিন্তু ডান দিক থেকে হবে। ABC = 4, আমরা সিকে ডিফল্ট করে দিয়েছি। যেখানে ফাংশন কল করেছি সেখানে শুধুমাত্র দুটো ভ্যালু দিয়েছি, তাহলে এর ভ্যালু 2 দিয়ে অ্যাসাইন হবে এবং বির ভ্যালু 3তে, বি এর ভ্যালু 3 হবে আর সি এর ভ্যালু ডিফল্ট 4 করা আছে। আমরা কিন্তু ধরো এরকম যদি করি অ্যাড AB = 4, C, এটা কিন্তু এরর আসবে, কারণ সবসময় ডিফল্ট আর্গুমেন্ট হতে গেলে তার রাইট সাইডের আর্গুমেন্টকেও ডিফল্ট হতে হবে। অর্থাৎ C = যদি 2 করতাম বা সিতে একটা যে কোনো ভ্যালু দিতাম, তাহলে B = 4 করতে পারতাম। কিন্তু সিতে যদি কোনো ভ্যালু না দিই এভাবে করা যায় না। এটা কিন্তু এক্সেপশান, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খেয়াল করো। এইবার আসছি আর্গুমেন্ট। ওই আর্গুমেন্ট বা প্যারামিটার একই নাম, তোমরা একইভাবেই পড়বে, একটু স্লাইড ডিফারেন্স বলা আছে কিন্তু একই জিনিস মনে করো। তো এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট, এইখানে যেমন অ্যাড ABC আছে, এগুলোকে আমরা প্যারামিটার বলছি। এইখানে অ্যাড BCA এভাবেও কিন্তু আমরা দিতে পারি। দেখো এখানে অর্ডারটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ভেরিয়েবলগুলো এই আর্গুমেন্টগুলোর নাম ঠিক রেখেছি। এখানে B দিয়েছি, বিতে অ্যাসাইন হবে, C দিয়েছি, সিতে অ্যাসাইন হবে, A দিয়েছি, এতে অ্যাসাইন হবে। তো কিন্তু এখানে কিন্তু আমরা এভাবে করে দিয়েছি, সেটাকেই বলছি আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট। যদি কিওয়ার্ড না দিতাম তাহলে আমাকে 2, 3, 4 এভাবে করতে হতো। আর ডিফল্ট আর্গুমেন্ট কোনটা? এই যে ডিফল্ট আর্গুমেন্ট C = 4, একটু আগেই বললাম, এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। এইটা অবধি তোমাদের পাইথন আছে বা ছিল। আমি তোমাদেরকে পাইথনটা পুরোটা আজকে এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমরা ম্যাক্সিমামটা কমন পাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও এই ক্লাসটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।